নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আরজিকর কাণ্ড নিয়ে প্রশ্নবিদ্ধ সিবিআই পর্বটি শুরু করলাম। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া ঘেঁটে এই প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে 31 বছরের তরুণী চিকিৎসক তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনায় সারা বিশ্বের মানুষ স্তম্ভিত এবং বিশ্ববিবেক তাড়িত। বিবেকের তাড়নায় সারা বাংলার মহিলারা একদিন সারা রাত জেগে প্রতিবাদে সামিল হয়েছে। আরজিকরের ঘটনায় একটি সাধারণ খুন ধর্ষণের ঘটনা না, এর সঙ্গে হাসপাতালের ওষুধ পাচার চক্র, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ প্রশাসনিক মহল ও রাজনৈতিক মহল জড়িত। ওই একা সঞ্জয় রায়ের পক্ষে তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করা সম্ভব নয়। অনেক রাঘব বোয়াল এর সঙ্গে জড়িত। তিলোত্তমার খুন ধর্ষণ সমাধানে সিবিআইও আজ প্রশ্নবিদ্ধ। সিবিআই ভারতের প্রথম শ্রেণীর গোয়েন্দা সংস্থা। তারাও কেন রাজ্য পুলিশের সঙ্গে তাল মিলিয়ে একই রিপোর্ট আদালতে পেশ করেছেন? তিলোত্তমার বাবা মা একমাত্র মেয়ের মৃত্যুতে প্রাথমিকভাবে দিশাহারা হয়ে পড়েছিলেন। তাদেরকে মেয়ের মৃতদেহ ঠিকমতো দেখতে দেওয়া হয়নি। তড়িঘড়ি শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ কাজ কারা করলো এবং কেন করলো? এখানেই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। শোনা যায় স্থানীয় থানার ওসি, স্থানীয় এমএলএ ও স্থানীয় পানিহাটি পুরসভার এক কাউন্সিলর এ কাজে সরাসরি জড়িত। যারা জড়িত তাদেরকে কেন তৃণমূল প্রমোশন দিচ্ছে, প্রশ্ন এখানে। ডক্টর সঞ্জীব ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছে। পশ্চিমবঙ্গের রাজমহলের সর্বোচ্চ স্তর থেকে শুরু করে ঊর্ধ্বতন পুলিশ কর্তা বিনীত গোয়েল এই ষড়যন্ত্রে সরাসরি জড়িত। এই পুলিশ কর্মকর্তা বিনীত গোয়েল সমস্ত তথ্য প্রমাণ টেম্পার্ড করেছেন। এগুলি সব আমরা জানি, কিন্তু সিবিআই কেন পুলিশের সঙ্গে তাল মিলিয়ে তদন্ত রিপোর্ট জমা দিল, প্রশ্ন এখানেই। আরজিকর নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার 172 পাতার রায়ে প্রতি সত্রে সিবিআইয়ের এই দুর্বলতার কথা উল্লেখ করেছেন। এখন আবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না অনুমতি নিয়ে পুনরায় কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি উঠেছে। কোথাও সিবিআই কেস ডায়েরি পেশ করে না, শুধু স্ট্যাটাস রিপোর্ট জমা দেয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না মহোদয় সিবিআইয়ের প্রদত্ত মুখবন্ধ খামে শুধু স্ট্যাটাস রিপোর্ট দেখেই চমকে উঠেছেন। শুধু স্ট্যাটাস রিপোর্ট দেখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেছেন তার কর্মজীবনে এ ধরনের নৃশংস ঘটনা শুনেননি। স্ট্যাটাস রিপোর্টে সিবিআই কী জমা দিয়েছেন তা আমরা অবশ্য কেউ জানি না। সিবিআই কেন কেস ডায়েরি জমা দিচ্ছেন না, সেটাও তো একটা বড় প্রশ্ন। কলকাতা হাইকোর্টের অভয়ার বাবা মা পুনরায় নতুন করে তদন্ত করার জন্য আবেদন জানিয়েছেন। সিবিআই কেন ফেল করে যাচ্ছে, এই প্রশ্নটা করেছিলাম আমার এক প্রাক্তন ছাত্রকে। বর্তমানে সে অন্য একটি রিজিয়নে কর্মরত সিবিআই অফিসার হিসেবে। তার মুখ থেকে যে বক্তব্যটি শুনলাম তা হলো খুব হিসাব কষে খুনিরা 6 মাস ধরে প্ল্যান প্রোগ্রাম করে আসছিল। তিলোত্তমা নিজেও হুমকিপণে তার ইঙ্গিত পেয়েছেন। তিনি পাচার চক্রের সব হাল হকিকত জেনে গিয়েছিলেন। এটাই তার অপরাধ, কিন্তু সরল বিশ্বাসে তিনি তা বিশ্বাস করতে পারেননি। তিলোত্তমার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে খুনিরা কাজ হাসিল করে। খুনিরা অপরাধ বিজ্ঞানের সব খুঁটিনাটি জেনে পরিকল্পনা মাফিক সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে। এর সঙ্গে যুক্ত ছিল কলকাতা পুলিশের উচ্চতর কর্মকর্তারা। তা না হলে কী করে হাজারখানেক লোক ঘটনাস্থলে ঢুকে যায় এবং বিল্ডিংয়ের অকুস্থলের একটি বিশেষ অংশ তড়িঘড়ি করে ভেঙে দেওয়া হয়? এই অবস্থায় তথ্য প্রমাণ জোগাড় করা বা ফরেনসিক রিপোর্ট পাওয়া সহজ ব্যাপার নয়।
আমার প্রশ্ন, সিবিআইয়ের কাছে অন্য কোনো উন্নত মানের পদ্ধতি কি ছিল না? আদালত তথ্য প্রমাণ বা সাক্ষীর ভিত্তিতে রায়দান করে। তথ্য প্রমাণ না থাকলে বিচারপতিরও কিছু করার থাকে না, যদিও তিনি বুঝতে পারেন এই আসল অপরাধী। তিলোত্তমা হত্যার 225 দিন অতিক্রান্ত, এখন কেন নার্স ও নাইট গার্ডদের ডাকা হচ্ছে? ডক্টর অভিষেক সেন, আরজি করের একজন প্রভাবশালী চিকিৎসক, কেন পলাতক আছেন? তিনি নাকি তার নেপালি বান্ধবী সহ নেপালে পালিয়ে আছেন। তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না কেন? সিবিআই জবাব দিন। আমার প্রাক্তন ছাত্র, নাম উল্লেখ করছি না, আরেকটি সুন্দর ভয়ঙ্কর তথ্য দিয়েছেন জঙ্গিদের ফান্ড সম্পর্কে। আমরা জানি গরু পাচার, মহিষ পাচার, নারী পাচারের টাকা একটি অংশ জঙ্গি ফান্ডে যায়। গ্রামে গ্রামে যে ইন্দিরা আবাসন যোজনা পাকা ঘর দেওয়া হচ্ছে, তার একটি অংশও নাকি জঙ্গি ফান্ডে যাচ্ছে। ইচ্ছা করে একটি বিশেষ সম্প্রদায়ের বড় বড় পাকা বাড়ির মালিকেরও ঘর দেওয়া হচ্ছে। ওই টাকায় একটি বিশেষ সম্প্রদায়ের উপাসনালয়ের মাধ্যমে জঙ্গি ফান্ডে চলে যাচ্ছে। প্রাথমিক ধাক্কা কাটিয়ে বিচারের আশায় তিলোত্তমার বাবা মা অনেকের কাছেই গেছেন, কেউ ঠিকমতো সহযোগিতা করেননি। তৃণমূল সহযোগিতা করবে না জানি, কোন রহস্যময় কারণে বিজেপি চুপ করে বসে রইল। তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়েছেন, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন, কিন্তু সময় পাননি কেন? তবে আরএসএস প্রধান মোহন ভাগবতজির সঙ্গে তার দেখা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত মন্ত্রীরা কী করছিলেন? তারা কেন দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করালেন না? প্রশ্ন তো এখানে উঠছে। তিলোত্তমা খুন ধর্ষণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটি হাই প্রোফাইল কেস, যাতে পশ্চিমবঙ্গের জনমন আন্দোলিত। এটা কি পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত মন্ত্রীরা বুঝেন না? পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের সামনে কি সংকেত যাচ্ছে? স্বাভাবিকভাবেই তিলোত্তমা বাবা মা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। হাইকোর্টের ভয়ে এখন কেন সিবিআই নতুন করে সক্রিয় হয়ে উঠেছে? এর প্রতিফলন কি পশ্চিমবাংলার সাধারণ জনমনে পড়ছে না? শাক দিয়ে মাছ ঢাকা যায় না। কেন্দ্রীয় সরকার বা সিবিআইয়ের পশ্চিমবঙ্গ সরকারের প্রতি এত দুর্বলতা কেন, মানুষ জানতে চায়। যেখানে প্রতি ক্ষণে ক্ষণে বিজেপি নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে, সেখানে এই দুর্বলতা কিসের জন্য? আজকেও দেখলাম হাওড়ার পুলিশের এক এসআই গোলাম মুর্তজা শ্রী শুভেন্দু অধিকারী হাত খামচে রক্তাক্ত করে দিয়েছে। কয়েকদিন আগেও শ্রী শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ আক্রান্ত হয়েছেন। তারপরও পশ্চিমবঙ্গ সরকারের প্রতি এত দয়া দাক্ষিণ্য কেন? মানুষ কিন্তু অন্য কিছু ভাবছে। বিজেপি রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব বোঝা উচিত, পশ্চিমবঙ্গের মানুষ এত বোকা নয়। বাঙালি অতি শিক্ষিত ও চিন্তা ভাবনায় অগ্রণী জাত। সিবিআইয়ের এই কাণ্ড কারখানা পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ মেনে নিতে পারছেন না। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়।